জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। জি 24 ঘন্টা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমরা শুরু করছি বাংলা শিক্ষা জুনিয়র ক্লাসরুম। আজ আমরা পড়াশোনা করব সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। আজ সপ্তম শ্রেণীর গণিতের বিষয় ভগ্নাংশের বর্গমূল আর অষ্টম শ্রেণীর গণিতের বিষয় ত্রৈরাশিক। আর আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ শিক্ষকরা, ছাত্রছাত্রীরা। তোমরা সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারো, তোমাদের উত্তর দেবেন স্টুডিওর শিক্ষকরা। এবার একটু পরিচয় পর্বটা আমরা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষিকা পারমিতা চক্রবর্তী, রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম থেকে শিক্ষক সমীর চক্রবর্তী এবং বাঁকুড়া জেলা স্কুল থেকে থাকবেন বিশিষ্ট শিক্ষক মনোরঞ্জন দে। কিন্তু প্রথমে আমরা একটু স্টুডিও পড়াশোনাতে চলে যাই, অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিতের বিষয় ভগ্নাংশের বর্গমূল দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। আমরা পারমিতা ম্যাডামের কাছে চলে যাই। আচ্ছা, আজ আমরা পড়তে শুরু করব হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। তাহলে প্রথম আমাদের জানতে হবে কি বর্গ সংখ্যা। ক্লাস 6-এ তোমরা কিন্তু পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা যেগুলো তাদের বর্গমূল নির্ণয় করা শিখেছো। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে তোমরা আমাকে কয়েকটা বর্গ সংখ্যার উদাহরণ দাও তো, আমি জানি তোমরা চট করে আমাকে বলে দেবে যে 4, 9, 16, 25 এরা হচ্ছে সব পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ? 2কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাই 4, 3কে যদি 3 দিয়ে গুণ করি 9, 4কে 4 দিয়ে গুণ করলে 16। এভাবে আমি জানি তোমরা আমাকে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো বর্গ সংখ্যা আছে সব বলে দিতে পারবে। কেউ হয়তো তার বেশিও পারবে। যদি আমি প্রশ্ন করি যে 25 এর বর্গমূল কত, সেটাও তোমরা অনায়াসে বলে দেবে 5। যখন সংখ্যাগুলো খুব বড় হয় তখন তোমরা শিখেছো যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে পারছি আমরা। এবার আমরা শিখব ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশ মানে তার দুটো অংশ আছে, একটা লব একটা হর। ধরো 9-এর 16। যদি বলি এর বর্গমূল নির্ণয় করতে হবে, কিভাবে করব? তোমরা ঝটপট লিখে ফেলবে কীরকম। 9 মানে 3 গুণ 3 আর 16 মানে 4 গুণ 4। তাহলে এখানে বলতে পারি 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার। আলাদা করছি, √3 স্কোয়ার √4 স্কোয়ার সমান দিয়ে 3/4। তাহলে আমরা কি পেলাম? ভগ্নাংশের বর্গমূল মানে দুটো অংশ, একটা লব একটা হর। তাহলে লব বাই হর। আলাদা করে আমরা কি করব? লবের বর্গমূল আর হরের বর্গমূল। হলো। যখন সংখ্যা ছোট আমরা মুখে মুখে হিসাব করতে পারবো, যখন সংখ্যা বড়, ধরো লবে খুব বড় সংখ্যা আবার হরে খুব বড় সংখ্যা, তখন আমরা আলাদা করে ভাগ পদ্ধতিতে করে নিয়ে বর্গমূল বের করব। ঠিক আছে? তাহলে কোনো ভগ্নাংশ পূর্ণবর্গ কখন হবে? পূর্ণবর্গ ভগ্নাংশ যখন ভগ্নাংশের লব এবং হর পৃথকভাবে প্রত্যেকে পূর্ণবর্গ সংখ্যা, তখন আমাদের কিন্তু সেই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো। তাহলে √18/50 যদি আমি বলি যে এর বর্গমূল বের করতে, এটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ হচ্ছে? যদি আমরা শুধু লব দেখি 18, তোমরা জানো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার 50, এটাও তো পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু দেখো যদি আমরা লিখি 18কে 9 গুণ 2 আর 50 মানে 25 গুণ 2, কেউ চাইলে আরও ভেঙে ছোট করতে পারো, মানে মৌলিক উৎপাদকে এগুলোকে বিশ্লেষণ করতে পারো। কিন্তু যেহেতু তোমরা জানো 9 আর 25 পূর্ণবর্গ সংখ্যা, তাই আমি অত দূর অবধি আর বিশ্লেষণ করলাম না। দেখো এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে কি হলো? √9/√25। দেখো এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ হলো। তার মানে যদি কোনো ভগ্নাংশ তাদেরকে লঘিষ্ঠ আকারে পরিণত করার পরে লব এবং হর প্রত্যেকে পূর্ণবর্গ হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো। ঠিক আছে? এবার দেখো একটা স্ক্রিনে প্রশ্ন দেখাবো তোমাদেরকে। কি বলা আছে?
27/64-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে? এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 6-এ করেছো, কিন্তু সেখানে কি থাকতো? অখণ্ড সংখ্যা। এখানে এটা বলা আছে একটা ভগ্নাংশ, 27/64 লিখলাম। 27 মানে 3 গুণ 3 গুণ 3, আর 64 মানে 4 গুণ 64কে আমরা একবারে লিখতে পারি 8 গুণ 8, বা তোমরা করতে পারো 4 গুণ 4। ম্যাম একটু যদি এই পেনটাই লেখা যায়, আমার মনে হয় ছাত্রছাত্রীদের বুঝতে এই পেনটা বড্ড হালকা হয়ে গেছে, ছাত্রছাত্রীদের বুঝতে হতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে 3 স্কোয়ার ইন্টু 3, নিচে হচ্ছে 8 স্কোয়ার। কি দেখতে পাচ্ছি? একটা 3 একা পড়ে রয়েছে। তাহলে কি এটা পূর্ণবর্গ হবে? এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ হবে না। কিন্তু কখন হবে? প্রশ্ন ছিল কত দিয়ে গুণ করতে হবে। যদি আমরা ভগ্নাংশকে 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? এই 3টা জোড়ায় পেয়ে যাব আমরা। এখানে যদি এটা 3 দিয়ে গুণ করি তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 27/64 একে আমাদের গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে যদি আমি উল্টো দিকে বলি 3 দিয়ে গুণ করতে হবে। যদি বলি ভাগ করলেও কি এক জিনিস হবে? হবে। যদি ভাগ করি তাহলে দেখো কি হবে? এই 3টা বাদ হয়ে যাবে, তাই তো? ভগ্নাংশে কি হবে? হরের মধ্যে 3টা আসবে, তাহলে 3টা বাদ হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে এই ধরনের সমস্যা কিন্তু তোমরা সমাধান করতে পারবে। ঠিক আছে, এবার আমরা ওদের একটা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু প্রশ্নের দিকে এবার একটু নজর রাখি। প্রাথমিকভাবে তো পড়াশোনাটা হলো, এবার একটু প্রশ্নগুলো দেখতে থাকি। প্রথম প্রশ্নের দিকে আমরা একটু নজর রাখবো। প্রথম প্রশ্ন রয়েছে, পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 63/88 এবং ভাগফল 77/72 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এবং আমি একটু বলি যে ম্যাম এর সঙ্গে তো আমরা ভিডিও প্রশ্নটাও নিয়ে নেবো। একটা ভিডিও প্রশ্ন রয়েছে, সেই ভিডিও প্রশ্নটা আমরা একটু দেখে নিই। প্রথম ভিডিও প্রশ্ন। আমার নাম ঈশানন্দ। আমি পশ্চিম মেদিনীপুর জেলার শাওরি ভোলানাথ বিদ্যা মন্দিরের 7ম শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্ন হলো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24, তাহলে সংখ্যা দুটি কী কী হবে? একেবারে আচ্ছা, এখানে দেখো বলা আছে যে দুটি সংখ্যার গুণফল, তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, তাদের গুণফলটা কত বলে দেওয়া আছে? গুণফলটা বলে দেওয়া আছে 63/88। আর দুটি সংখ্যার ভাগফল বলা আছে 77/72। প্রথম সংখ্যা 77/72 আছে। হ্যাঁ। ভাগকে আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো যদি তোমরা এই দুটোকে গুণ করো তাহলে কি আসছে? প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা। তাহলে ডান দিকেও আমাদের সমান চিহ্ন, ওদিকে গুণ হয়ে যাবে। প্রথমটা 63/88 আর পরের ভগ্নাংশটা 77/72। ঠিক আছে, এবার দেখো এই দ্বিতীয় সংখ্যা আর এই দ্বিতীয় সংখ্যা বাদ হয়ে গেল, কেটে গেল। 8 নং 72, 7 নং 63, 9 দিয়ে কেটেছি। 11 দিয়ে কাটলে 7, 11 দিয়ে কাটলে 8। তাহলে সূচকের আগের দিন তোমরা পড়েছো দুটো একই সংখ্যার গুণ আছে, তাহলে কি হয়ে যাবে? প্রথম সংখ্যা তার হোল স্কোয়ার, সূচকের নিয়ম অনুযায়ী এখানে হোল স্কোয়ার সমান 7 স্কোয়ার বাই 8 স্কোয়ার। ঠিক আছে, সুতরাং প্রথম সংখ্যা √7 স্কোয়ার বাই 8 স্কোয়ার, তার মানে কত হবে? 7 × 8। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম। দুটো সংখ্যার গুণফল আমরা জানি, আরেকটা সংখ্যা কি করে বের করতে হয়?
ভাগ করে দ্বিতীয় সংখ্যা গুণফলটা কত ছিল জানো? 63/88। 63/88। তাকে ভাগ করব 7/8 দিয়ে। ভগ্নাংশের ভাগের নিয়ম তোমরা জানো, 63/88 গুণ চিহ্ন দিয়ে 8/7, 7 নং 63, 8 11 88, তাহলে 9/11। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নের কিন্তু আরেকটা অংশ ছিল। প্রথম বলা হয়েছিল যে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে। একটু আগে আমি উত্তরটা বলে দিয়েছিলাম, কোন ভগ্নাংশ যদি তার লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। আবার লঘিষ্ঠ আকারে পরিণত করেও কিন্তু আমাদের দেখতে হবে যে তাদের লব আর হর পূর্ণবর্গ হচ্ছে কিনা, তাহলে কিন্তু তা পূর্ণবর্গ ভগ্নাংশ হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন। একেবারে আমরা আমাদের সঙ্গে অর্চিতা চ্যাটার্জি টেলিফোন লাইনে রয়েছে, একটু অর্চিতার প্রশ্নটা শুনিনি। অর্চিতা বলো তোমার প্রশ্নটা। হ্যালো, নমস্কার, আমি অর্চিতা চ্যাটার্জি। অর্পিতা, আচ্ছা বলো। অর্চিতা চ্যাটার্জি। আচ্ছা বলো বলো তোমার প্রশ্নটা বলো। আমি সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ছাত্রী। আমার প্রশ্ন হলো, হিসেব করে দেখি 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে ভাগ গুণ করলে গুণফল বর্গমূল 2 হবে। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান দেখতে থাকো। আচ্ছা, 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। আমরা একদম অঙ্কের শেষ অংশটাতে চলে যাই। বলা হয়েছে যে বর্গমূল 2, তাহলে 2 এর বর্গ কত সেটা আগে বের করি। নিশ্চয়ই জানো তোমরা সবাই 2 এর বর্গ হচ্ছে 4। তাহলে আমাদের আনতে হবে 35-এর 42-এর সঙ্গে এমন কোনো ভগ্নাংশ গুণ করতে হবে যেই ভগ্নাংশ গুণ করা ফেলে গুণফল 4 আসবে। তাহলে আমরা গুণফলটা জানি, একটা সংখ্যা জানি, আরেকটা সংখ্যা কি করে বের করব? ভাগ করে বের করব। তাহলে 35-এর 42-এর সাথে গুণ করতে হবে 4 ভাগ, গুণফলটাকেই তো ভাগ করি আমরা, 4 গুণ 35, 7 দিয়ে কাটা যায়, আর কি যায়? যায় না। 24, 5 অপ্রকৃত ভগ্নাংশ, 4 পূর্ণ 4-এর 5। ঠিক আছে স্যার, ডিজিট। আচ্ছা, আমরা কি 1 নম্বর প্রশ্নটা, এটা তো আমরা অর্পিতার আনসারটা দেওয়া হলো। হ্যাঁ, এবার আমি next বলানো শুরু নেক্সট করি। প্রশ্নে আমরা যাব। তো আমরা আচ্ছা আমরা 2 নম্বর প্রশ্ন ভিডিওটা যেটাতে আমরা on হ্যাঁ দুটি ধনাত্মক 2 নম্বর প্রশ্নের দিকে আমরা নজর রাখি। 3টি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল 3.12, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 8.88 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 4.81 হলে সংখ্যা 3টি কি কি? এবং একদমই এই প্রশ্নটার উত্তরটা আমরা দেখে জেনে নেব। বাঁকুড়া জেলা স্কুল থেকে মনোরঞ্জন দে আমাদের উত্তরটা দেবেন। 1 নম্বরকে এবং 2 নম্বর দিয়ে ভাগ করলে আমি কি পাচ্ছি? দ্বিতীয় সংখ্যা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? প্রথম ডিভাইডেড বাই তৃতীয়। তাহলে প্রথম ডিভাইডেড বাই তৃতীয় সমান দশমিক আছে, 2 ঘর দশমিক উঠে গেল, 312 ডিভাইডেড বাই 888। এবার 312 এবং 888-কে এখানে উৎপাদক অবস্থায় আমি লিখছি। তাহলে 312-কে 3 দিয়ে ভাগ করে 3 × 10 = 30, 3 × 4 = 12। এরপরে 13 দিয়ে ভাগ করে 13 × 8 = 104। তা 312-কে লিখতে পারি 3 × 13 × 8। সেইভাবে 888-কে যদি উৎপাদক বিশ্লেষণ অবস্থায় লিখি তাহলে 8 1 1, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3 3 কেন 37। তাহলে ডিভাইড বাই এই 888 লিখতে পারি 8 × 3 × 37। তাহলে এরপরে অঙ্কটা কি হচ্ছে? 3 আর 3 কেটে যাচ্ছে, 8 আর 8 কেটে যাচ্ছে। তাহলে 8 থেকে উপরে 13 পড়ে থাকছে, নিচে 37 পড়ে থাকছে। তাহলে 13 37। সেইভাবে তৃতীয়কে 3 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করি কি পাওয়া যায় দেখা যাক। তো 3 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করি তাহলে এখানেও তৃতীয় আছে, এখানে তৃতীয় আছে। তাহলে প্রথম থাকছে উপরে, আর তারপরে ডিভাইড বাই থাকছে দ্বিতীয়, আর 3 নম্বর হচ্ছে 481 হয়ে যাবে, 2 ঘর দশমিক উঠে গেল, আর 3 নম্বরে থাকছে 481 আর 2 নম্বরে 888। এই 481 একে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, সেই উৎপাদক বিশ্লেষণ প্রথমে 13 খাবে, 3 × 39,
791, তাহলে এটা লেখা যাবে 13 গুণিত 37, আর 868 আগে তো করাই আছে 8 গুণিত 3 গুণিত 37, তাহলে 37 ভাগ করলে উপরে হবে 13 আর নিচে হবে 24। তাহলে দেখা যাচ্ছে কি এখানেও প্রথম সংখ্যা 13, এখানেও প্রথম সংখ্যা 13, তাহলে নিশ্চয়ই তার দ্বিতীয় সংখ্যা 24 হবে। তাহলে অতএব আমি কি পাবো, এখান থেকে অনুপাত পেয়ে যাবো। অতএব প্রথম ইজ টু দ্বিতীয় ইজ টু তৃতীয় সমান আমার কি হচ্ছে 13 ইজ টু 24 ইজ টু 37। তার তিনটে সংখ্যার অনুপাত পেয়ে গেলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় 13 ইজ টু 24 ইজ 37। অতএব মনে করি প্রথম ইজিক্যাল টু 13x, দ্বিতীয় ইজিক্যাল টু 24x, আর তৃতীয় ইজিক্যাল টু 37x। এই xটা কি না, x হচ্ছে আনুপাতিক একক, নট ইজিক্যাল টু 0। তাহলে এই প্রথম দ্বিতীয় তৃতীয় যখন আমি পেয়ে গেছি, তাহলে এই 1 নম্বর থেকে আমি কি পাচ্ছি, তাহলে অতএব 1 নম্বর থেকে পাচ্ছি 13x গুণিত দ্বিতীয় সংখ্যা হচ্ছে 24x, তাহলে সমান হচ্ছে আমার কত 3.12, আর 13 আর 24 গুণ করলে কত হচ্ছে না 12, 4 তারিখ 52, 2 হাত থেকে 5 তারিখ 26, 312 হচ্ছে। তা 312x স্কয়ার সমান হচ্ছে 3.12, তাহলে বা আমার কি হচ্ছে x স্কয়ার সমান 3.12 বাই 312। এইবার 3.12 বাই 312 একে ভাগ করলে আমার কি হবে না 1 এর 100 হবে। কেন 312 কে 3.12 ভাগ করলে 0.01, তাহলে 1 এর 100 হবে। তাহলে x সমান কি হবে, x সমান হবে 1 এর 10। এই x সমান যখন 1 এর 10 হবে, অতএব আমার সংখ্যা কি করা আছে 13 14 37x করা আছে। তাহলে অতএব প্রথম ইজিক্যাল টু 13 গুণিত 1 এর 10 সমান 1.3, দ্বিতীয় ইজিক্যাল টু 24 গুণিত 1 এর 10 সমান 2.4, আর তৃতীয় হচ্ছে আমার 37 গুণিত 1 এর 10 সমান হচ্ছে 3.7। অতএব তিনটি সংখ্যা কি হলো 1.3, 2.4 এবং 3.7। এইখানে একটা প্রশ্ন বলা যায় যে যেহেতু x স্কয়ার সমান 1 এর 100, x সমান 1 এর 10 প্লাস মাইনাস হতে পারে, সংখ্যা থেকে ধনাত্মক না ঋণাত্মক বলা নেই। অতএব সংখ্যাগুলি কিন্তু -1.3, -2.4 এবং -3.7 হতে পারে, -2.4 এবং -3.7 হতে পারে। কেন, যে কোনো দুটো সংখ্যার গুণফল তখন পজিটিভ হয়ে যাবে, এটা মাইনাসের মাঝে গুণ করলে পজিটিভ হবে। কিন্তু প্রশ্নে কোনো কিছু বলা না থাকলে সেকে ধনাত্মক সংখ্যা ধরতে হয়। অতএব সংখ্যাগুলি কি হবে 1.3, 2.4 এবং 3.7। এইখানে প্রশ্ন ছাত্রছাত্রীরা ভুল করে যে √4 সমান লেখে +-2, এই কথাটা কিন্তু ভুল। √4 সবসময় কিন্তু 2 হবে, √4 সবসময় 2 হবে। যদি আমরা লিখি +-√4 তখন হবে +-2, এইটা কিন্তু তখন আমার কারেক্ট, তাহলে এটা আমার কারেক্ট। তাহলে √4 সমান +-2 লিখতে পারবো না, √4 সমান 2 লিখতে হবে। যদি √4 চিহ্ন আগে +-2 দিই তখন আমি +-2 লিখতে পারবো। এইটা আমি সমাধান করব। এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আমরা একটা ভিডিও প্রশ্নের দিকে একটু নজর রাখি এবার। নমস্কার, আমি রূপম ঘোষ বলছি। আমি ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের 7ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন হলো, হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? ম্যাম, এটা তো আমরা আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা এক্ষুনি আমি সমাধান করে দিলাম, ফোনে এসেছিল। একেবারে। আমরা তাহলে তারপরের প্রশ্নে আমরা নজর রাখি। আমরা একটু দেখিনি প্রশ্নটা। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ, সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17/32 হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, দুটো সংখ্যা বলা আছে যার মধ্যে একজন আরেকজনের দ্বিগুণ, তাহলে একটা বড় সংখ্যা আর একটা ছোট সংখ্যা। আমি প্রথমেই লিখছি সম্পর্কটা কি বলে দেওয়া আছে, একটা আরেকটার দ্বিগুণ, তাহলে বড় সংখ্যা সমান 2 গুণ ছোট সংখ্যা। এবার বলে দেওয়া আছে সংখ্যা দুটোর গুণফল কত বলা আছে, বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা। 1 পূর্ণ 17 32, 1 পূর্ণ 17 নিচে 17 32। 32। এবার দেখো বড় সংখ্যার জায়গায় আমি লিখে দিতে পারি 2 গুণ ছোট সংখ্যা। আর একটা ছোট সংখ্যা তো গুণে আমার ছিলই আগে থেকে, সেটা লিখলাম।
কত হবে 32, অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে গেলে 42, 52, 49, তাই হচ্ছে তো স্যার? দেখুন তো। বা ঠিক আছে। ছোট সংখ্যা স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী দুটো একই সংখ্যার গুণ। আচ্ছা, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দুদিক থেকেই 2 বাদ হয়ে যাচ্ছে, আর এপাশে 2টা নিচে হরে গুণ হয়ে যাবে। দেখো দুদিকেই 2 দিয়ে ভাগ করি তাহলে এই 2টা কেটে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে 32 গুণ 2 64 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যা কত হবে? √49/64। এটা তোমরা মুখে মুখেই করতে পারবে। 7 স্কোয়ার বাই 8 স্কোয়ার, তার মানে 7 8। তাহলে ছোট সংখ্যাটা পেলাম 7 8। তাহলে বড় সংখ্যা কি বলা ছিল? 2 গুণ ছোট সংখ্যা। তাহলে 2 এর সঙ্গে 7 8 গুণ করলাম, 7 4, মিশ্র ভগ্নাংশে আনবো, 4 1 4, 1 পূর্ণ 3 এর 4। তাহলে একটি সংখ্যা হচ্ছে 7 8, আরেকটি হচ্ছে 1 পূর্ণ 3 এর 4। এটা সলভ হয়ে গেছে। আমরা তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলতে একটু আমি পড়িয়ে নেব। হ্যাঁ, এইটা আমাদের কাছে একজন টেলিফোনে রয়েছেন, একজন শাগনিক দে। শাগনিক, তোমার প্রশ্নটা বলো। দুটি ধনাত্মক সংখ্যার বলো। একটি অপরটির 2 গুণ। সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। এক্ষুনি এই প্রশ্নটারই সমাধান করে দিলাম বোর্ডে। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। ঠিক আছে, একেবারে। আমরা তাহলে একদম তারপরে প্রশ্নে একটু নজর রাখি। প্রশ্নটা দেখে নিন একটু। প্রশ্ন একটু বলা কিছু। বর্গমূল নির্ণয় করো 1000.200001। আমি একটু স্যারের কাছে যাব। একটুখানি বলিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা একটু পড়িয়ে নেবেন। আচ্ছা ম্যাডাম একটা আচ্ছা, জিনিস ম্যাডাম, বলবেন। জিনিস বলবেন। এখানে হচ্ছে দেখো যে বর্গমূলটা দেওয়া হয়েছে সেটা একটা দশমিক ভগ্নাংশ। তাহলে তার আগে আমাদের শিখতে হবে যে দশমিক ভগ্নাংশের বর্গমূল আমরা কি করে নির্ণয় করব। যেমন দেখো 0.2, এটা তোমরা জানো একটা দশমিক ভগ্নাংশ। তাহলে আমি যদি এর বর্গ নির্ণয় করতে বলি, তোমরা পরিষ্কার 0.2 কে 0.2 দিয়ে গুণ করবে, 2 দুগুণে 4, কিন্তু দশমিক ক ঘর আগে বসবে? 2 ঘর আগে, 0.04। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যে সংখ্যা ছিল যখন তার বর্গ করছি, মানে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো বর্গ করার সময়, তখন কিন্তু বর্গফল যেটা এসেছে তাতে কিন্তু দশমিকের স্থান যেখানে বসছে, স্থান যেখানে হলো, তার ডান দিকে কিন্তু জোড় সংখ্যক অঙ্ক এসছে। সংখ্যা ছিল 0.2, দশমিকের পরে একটি অঙ্ক, কিন্তু যখনই এর বর্গ করলাম তখন হয়ে গেল দশমিকের পরে দুটো অঙ্ক। তাহলে যখন কোনো দশমিক ভগ্নাংশের সংখ্যা পাবে তোমরা, প্রথম দেখবে দশমিকের পরে কতগুলি অঙ্ক থাকছে। যদি জোড় সংখ্যক অঙ্ক থাকে তাহলে সে পূর্ণবর্গ হতে পারে। যদি বিজোড় সংখ্যক অঙ্ক থাকে তাহলে এ ব্যাপারে আমরা নিশ্চিত যে সেটা পূর্ণবর্গ হবে না। এবার আমি কেন বললাম যে সে পূর্ণবর্গ হতে পারে? দেখো একটা উদাহরণ, 0.5 ইন্টু 0.3 কত হয়? 0.15। এখানে তো দশমিকের পরে জোড় সংখ্যক অঙ্ক আছে, কিন্তু এটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে দশমিকের স্থান দেখে আমরা কিন্তু যে কোনো সংখ্যা দেখলে বলতে পারবো যে সে কি পূর্ণবর্গ হতে পারে না পারে না। দেখো আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি, এখানে কয়েকটা প্রশ্ন একটু দেখতে পাবে স্ক্রিনে, যেটা একেবারে স্ক্রিনে ছাত্রছাত্রীরা সেটা দেখতে দেখো একটু। পাচ্ছে। প্রথম হচ্ছে 1.21, দেখো অবস্থান কি? দশমিকের পরে জোড় সংখ্যক অঙ্ক, তাহলে এটা দশমিক ভগ্নাংশ পূর্ণবর্গ হবে? হতে পারে। কিন্তু তারপরে দেখো আছে 16.9, একটা বিজোড় সংখ্যক অঙ্ক, তাহলে এটা কিন্তু হবে না, একদম আমরা কনফার্ম। তারপরে দেখো 15.625, সেটা রয়েছে 15.625 বিজোড় সংখ্যক অঙ্ক, এটা কিন্তু হবে না। আর 9.3025, এখানে কটা অঙ্ক আছে? 4টে অঙ্ক, এখানে কিন্তু দশমিক, এটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, একটু না শিখে নিলে একেবারে মোটামুটি এটা কি আমরা ওরা বুঝতে পেরেছে। স্যার একটুখানি যেটা হচ্ছে যে আমাদের সময়টা খুব সংক্ষিপ্ত, এটা আমরা আমরা একটু একটু, পরে বর্গমূলের এই যে অঙ্কটা আমরা দেখালাম সেটা একটু পরে ছাত্রছাত্রীদের আপনি একটু বোঝান, তার আগে একটু অ্যাসাইনমেন্ট একটু বলে নিই। আচ্ছা, আচ্ছা। সময় খুব সংক্ষিপ্ত, খুব দ্রুত অ্যাসাইনমেন্ট বলছি, তোমরা দেখে নাও অথবা তোমরা ছবি তুলে নাও। অ্যাসাইনমেন্ট 1 এর দিকে আমরা নজর রাখছি। 225/7921 এর বর্গমূল নির্ণয় করো। অ্যাসাইনমেন্ট 2,
অ্যাসাইনমেন্ট 2, 49/289 এর বর্গমূলের সাথে কত গুণ করলে গুণফল 1 হবে? অ্যাসাইনমেন্ট 3, মানের ঊর্ধ্বক্রমে সাজাও √1/4, √4/9, √9/16, √81/121। অ্যাসাইনমেন্ট 4 এর দিকে নজর রাখছি। দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 2.4 মিটার এবং 1.8 মিটার এবং ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? নেক্সট অর্থাৎ 5 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য। 0.063 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ দশমিক ভগ্নাংশ হবে? নেক্সট অ্যাসাইনমেন্ট 3 দশমিক স্থান পর্যন্ত √17 এর মান নির্ণয় করো। আমাদের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট হয়ে গেল। আমরা অবশ্যই এই যে প্রশ্নের উত্তরটা যেটা স্যার আপনি দেবেন সেই প্রশ্নের উত্তরটা আমরা স্যারের কাছে নেব, কিন্তু আমরা বিরতির পর সেটা নেব। আমাদের সময় সংক্ষিপ্ত, ছোট্ট বিরতি নিয়ে ফেরত আসছি এবং বিরতির পর আমরা পড়াশোনা করব ক্লাস 8-এ ত্রৈরাশিক নিয়ে। তোমরা সঙ্গে থাকো জি 24 ঘন্টা। ফিরলাম বিরতির পর। জুনিয়র ক্লাসরুমের সকলকে বিরতির পর স্বাগত জানাই। যেমনটা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে যে ক্লাস 7 এবং 8-এর গণিতের যে 7-এর ভগ্নাংশের বর্গমূলের একটা অঙ্ক আমাদের বাকি আছে। তা আমি সমীর স্যারের কাছে চলে যাব, উনি আমাদেরকে বুঝিয়ে দেবেন। হ্যাঁ, দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমরা করেছো এর আগে, ভাগ পদ্ধতিতে বর্গমূল, কিন্তু যখন দশমিক সংখ্যা আসবে তার বর্গমূলে কি অসুবিধা হয় দেখো। ম্যাডাম যেটু বললেন যে তোমাদেরকে দশমিকের পরে কিন্তু জোড় সংখ্যক অঙ্ক তোমাকে রাখতে হবে, কিন্তু এখানে তুমি দেখো দশমিকের পর 20 একটা জোড় সংখ্যক পেলাম, তারপরে দুটো শূন্য আছে, তারপরে কিন্তু একটা 1 আছে, তার মানে জোড় সংখ্যক হচ্ছে না। তাহলে আমরা জোড় সংখ্যক করতে গেলে কি করব? এখানে একটা শূন্য আমরা বসাবো। তোমরা জানো দশমিকের পরে শেষে যদি শূন্য রাখি তাহলে সেই সংখ্যার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার তুমি দেখো অ্যারোগুলো তোমরা অ্যারো দেওয়া শিখেছো এর আগে, এদিকে এইদিকে বাঁদিকে আসবে অ্যারোটা, দেখো দেখে নিয়েছ। আর দশমিকের পরে তোমরা যেহেতু জোড় সংখ্যক করবে এইভাবে অ্যারোটা দেবে ডান দিক থেকে, দেখো তাহলে আমরা অ্যারোটা পুরো জোড় সংখ্যক পেয়ে গেলাম। এইবার প্রথমে 10 আছে, এখানে কোন বর্গ সংখ্যা আসবে? 3-এর বর্গ 9, বিয়োগ করলাম, এই দুটো শূন্য নামলো, 3-এর দ্বিগুণ 6। এবার 6-এর পরে এমন একটা অঙ্ক বসাবো আমরা, সেটা দিয়ে গুণ করলে 100-র নিকটতম এবং অবশ্যই 100-র থেকে বড় নয়। দেখো তুমি যদি 2 বসাও তাহলে তোমার 100-র থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 বসালাম, 61 হলো, মাইনাস করলাম 39, তাহলে এই 20টা নামবে। এইবার তুমি দেখো ঠিক দশমিকের পরের দুটো অঙ্ক তুমি কিন্তু নামাচ্ছ, তাহলে এখানে তুমি 31 অবধি পেয়েছিলে, তারপরে দশমিকের পরে যেটা নামালে সঙ্গে সঙ্গে দশমিকটা তোমাকে এখানে লিখতে হবে। দশমিক লিখলাম, তারপরে নামালাম, 31 ছিল, এর দ্বিগুণ হলো 62। এবার কত বসালে? একই রকম আগের মতোই, এর বেশি হবে না, এর নিকটতম 6, তাহলে 6 to 6কে আমরা 6 দিয়েই গুণ করলাম, পেলাম 3756, বিয়োগ করলাম 164। এবার এই দুটো শূন্য এখানে নামালাম, ঠিক আছে, আর ওর দ্বিগুণ নামালাম, 316 ছিল, 632। আবার কত বসাবো? কোন অঙ্ক বসাবো যাতে সেই অঙ্ক দিয়েই গুণ করলে এর নিকটতম এর বেশি নয়? 2 দেখবে, 3 বসালে এর থেকে বড় হয়ে যাবে। 2 বসিয়ে গুণ করলাম 12644, মাইনাস করলাম 3756, এই 10টা বাকি আছে, 10কে এখানে নিয়ে আসলাম। আবার এর দ্বিগুণ 3162, এর দ্বিগুণ করলাম 6324 পেলাম। এবার কোন অঙ্ক বসাবো যাতে এর নিকটতম এর থেকে বড় নয়? 5 বসালাম, পেলাম 316225, মাইনাস করলে 59385। দেখো এই যে বর্গমূল করলাম, বর্গমূল কিন্তু শেষ হয়নি, তাহলে আমাদের কি করতে হবে? দেখো তাহলে এরপরে আমরা দশমিক পর 3 ঘর করেছি। এবার প্রশ্ন দেখতে হবে যে তোমাকে কি প্রশ্নে বলা হয়েছে যে আসন্ন মানে 3 ঘর পর্যন্ত আসন্ন মান, তাহলে তোমরা জানো যে 4 ঘর পর্যন্ত নিতে হবে। তাহলে এখানে আরও দুটো শূন্য তোমায় বসিয়ে নামিয়ে তারপরে করতে হবে, তাহলে বাকিটা এইভাবে চলতে থাকবে। এবার প্রশ্ন দেখতে হবে 3 ঘর, এই 3 ঘর দশমিকের পরে, দশমিকের পর 3 ঘর পর্যন্ত আসন্ন মান, তাহলে 4 ঘর নিয়ে তোমরা আসন্ন মান এটাকে শিখেছো, আসন্ন মানে চলে যেতে হবে।
আচ্ছা, তাহলে এটা এখানে সলভ হলো। তাহলে আমরা এবার ক্লাস 8 এর পড়াশোনা শুরু করে দিই। ক্লাস 8 এর ত্রৈরাশিক শুরু করি। স্যারের কাছে চলে যাচ্ছি। ক্লাস 8-এ আমরা এখন পড়ব ত্রৈরাশিক। একদম। আমরা আগে দেখি ত্রৈরাশিকটা কি এবং ত্রৈরাশিকের সাহায্যে কিভাবে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমরা এখন পড়ব ত্রৈরাশিক, যেটাকে ইংরেজিতে বলবো আমরা রুল অফ থ্রি। রুল অফ থ্রি লিখলাম, রুল অফ থ্রি। ওকে, এবার দেখো পরস্পর সম্পর্কযুক্ত দুটো বিষয় আছে। এবার পরস্পর সম্পর্কযুক্ত দুটো বিষয় কি সেটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমরা সম্ভবত ভালো বুঝতে পারবে। তার 4টে পদের মধ্যে 3টে পদের মান জানা আছে, তাহলে চতুর্থ পদ কি আমরা বার করতে পারবো? পারবো। তার পদ্ধতি আছে, আমরা ঐকিক নিয়মে কিন্তু সেই অঙ্ক করেছি। আরেকটা সহজ পদ্ধতি আছে ত্রৈরাশিক, আমরা ত্রৈরাশিকের সাহায্যে দেখি। দেখো আমরা যদি একটা সবচেয়ে ছোট উদাহরণ নিই। উদাহরণ কি, ধরো তোমার 18 জন লোক সংখ্যা। তোমরা জানো গণিতের সমস্যা কিভাবে লেখে, তাহলে গণিতের সমস্যাটি হলো লোক সংখ্যা তোমরা কিসে দেয়? জনে। 18 জন ধরো 12 বিঘা জমি চাষ করতে পারে। জমির পরিমাণ, এটা গণিতের ভাষায় লিখতে হবে, জমির পরিমাণ থাকে বিঘায়। 18 জন লোক 12 বিঘা জমি চাষ করতে পারে একটা নির্দিষ্ট দিনে, ঠিক আছে? তাহলে 30 জন লোক কত বিঘা জমি চাষ করবে? ঠিক আছে, এটা প্রথমে আমরা লিখলাম। এটা আমরা ঐকিক নিয়মেও সমাধান করতে পারি। তাহলে আরেকটা পদ্ধতি হচ্ছে ঐকিক নিয়ম। কিন্তু ত্রৈরাশিক কি, দেখো লোক সংখ্যা একটা বিষয়, তার দুটো মান দেওয়া আছে। জমির পরিমাণ এরও দুটো মান, একটা তো জানা নেই, সেই একটাই আমরা এবার বার করব। এবার তুমি দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক, আমরা বলেছিলাম পরস্পর সম্পর্কযুক্ত। কি সম্পর্ক? তোমরা জানো লোক সংখ্যা যত বাড়বে জমি তো বেশি চাষ করা যাবে, ঠিক আছে? তাহলে এটা বাড়লে এটাও বাড়বে, তাহলে আমরা বলি এরা সরল সম্পর্কে আছে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। তাহলে তুমি যদি আমি এটা এইদিকে যদি অ্যারো দিই, দেখো একে অভিমুখে কিন্তু আমরা অ্যারোটা দেব, অর্থাৎ এর যেটা অনুপাত এই অনুপাতটা একই হবে। তাহলে আমরা যদি অনুপাতে লিখি, দেখো এটা তোমরা জানো সমানুপাতের চিহ্ন এইদিকে একই মুখে যাবে, কারণ সমানুপাতে আছে তো, সরল সমানুপাতে, ঠিক আছে? সরল সমানুপাতে আছে, এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটা কমবে। এবার তুমি দেখো এটা হচ্ছে নির্ণয় মান, এটাকে তো আমরা বার করব। এটাকে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখেছি, নিচে 12, 30/18। আমি তো এবার নির্ণয় মানটা বার করতে চাই। এবার তুমি নির্ণয় মান দেখো, এদিকে ভাগ আছে 12, আমি যদি উভয় দিকে 12 দিয়ে গুণ করি তাহলে এই 12টা তো আর থাকছে না, এই 12টা তো আর থাকছে না। নির্ণয় মান আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখেছি 12 × 30/18, ঠিক আছে? এবার 6 দিয়ে যদি ভাগ করি, 6 2 12, 6 3 18, 3 10 30, এরকমভাবে আসছে 20, ঠিক আছে? দেখো হলো। এইবার এখান থেকে কি আমরা কোনো সূত্র একটা পাবো? সূত্রটা আমরা দেখি যে সূত্রটা পাচ্ছি কি পাচ্ছি না। এবার তুমি দেখো নির্ণয় মান, অর্থাৎ আমরা এটা তো দ্বিতীয় বিষয় নিয়েছি, তাহলে আমি কি সূত্রটা দেখি, দেখো সূত্রটা কি এখান থেকে একটা পেতে পারি? দ্বিতীয় বিষয়ে নির্ণয় মান, দ্বিতীয় বিষয়ে নির্ণয় মান কি পেয়েছি? দেখো 12 কিন্তু দ্বিতীয় বিষয়ের একটা জানা মান ছিল, তাহলে দ্বিতীয় বিষয়ের জানা মান, দ্বিতীয় বিষয়ের জানা মান বা প্রদত্ত মান ইন্টু, দেখো এবার যে ছিল এটা 30 আর 18, 30 আর 18 কিন্তু প্রথম বিষয়ের দুটো মান, তাহলে ইন্টু প্রথম বিষয়ের একটি মান, প্রথম বিষয়ের একটি মান বাই প্রথম বিষয়ের অপর মান। দেখো এটা একটা সূত্রতে আমরা চলে আসলাম, প্রথম বিষয়ের অপর মান, ঠিক আছে? তাহলে আমরা ত্রৈরাশিকের সাহায্যে মানও বার করলাম এবং এই মানের সাহায্যে একটা সহজ সূত্রতে চলে আসলাম যে মানটা জানবো সেটা সমান যে ওর যে মানটা দেওয়া আছে সেই বিষয়ে লিখলাম, অপর যে দুটোই জানা আছে তার একটি মান আর বাই তার অপর মান। এবার তুমি দেখো আমি আরেকটা অঙ্ক দেখাই, যেখানে এটা তো সরল সমানুপাতে ছিল, সরল সমানুপাতে নেই,
তাহলে কি আছে, ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে একটা অঙ্ক দেখো, ধরো তোমার কোথাও কোনো শিবিরে 15 জন লোক আছে, ঠিক আছে? তাহলে লোক সংখ্যা 15 জন। দেখো লোক সংখ্যা জনে থাকে তোমরা জানো, আর এখানে অবশ্যই লিখে দেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা। ধরো 15 জন আছে, তাদের দিন সংখ্যা, সময় ধরো দিনে আছে, কি অঙ্কটা কি, 15 জন লোক এর 7 দিনের খাবার আছে, ঠিক আছে? 15 জন লোকের 7 দিনের খাবার আছে। 21 জন লোকের তাহলে সেই খাবারে কতদিন খেতে পারবেন? 15 জন লোক 7 দিন খেতে পারছেন, সেই খাবারে 21 জন লোকের কতদিন খেতে পারছেন, ঠিক আছে? এবার তুমি দেখো লোক সংখ্যা যত বাড়বে কম দিন কিন্তু চলবে, একই তো খাবার, কম দিন চলবে, লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে কম দিন লাগবে। তাহলে আমরা তখন কি করব, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, ব্যস্ত সমানুপাত, ব্যস্ত সম্পর্কে আছে। এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়ছে। আমরা অবশ্যই লিখবো, দেখো লেখাটা একটুখানি দেখে নাও, একটা লেখা অন্তত প্রত্যেকটাই লিখতে হবে যে লোক সংখ্যা বাড়লে বা কমলে দিন সংখ্যা বা সময় বাড়লে কমবে, কমলে বাড়বে, কমবে বা বাড়বে। তাহলে এরপরে কি লিখব, লোক সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাত সম্পর্ক, ব্যস্ত সমানুপাত। অর্থাৎ এটা তুমি যদি এইভাবে অ্যারো দাও, এর উল্টো দিকে অ্যারো দেবে, এই অ্যারোর সাহায্যে কিন্তু তুমি সহজেই বুঝতে পারবে যে এটা সরল সমানুপাতে আছে না ব্যস্ত সমানুপাতে আছে। তোমার যদি একই অভিমুখে অ্যারো থাকে তাহলে সরল সমানুপাত তুমি তো দেখেই বুঝতে পারছো, আর অভিমুখগুলো দেখো উল্টো দিকে, তাহলে এটা আমরা ব্যস্ত সমানুপাতে আছে, দেখে নাও, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, সে বলেছিলাম যে জানাবার বা নির্ণয় সময়, আমরা একটু সূত্রের সাহায্য নিই। নির্ণয় সময় দেখো জানা মান, ঠিক আছে? এবার এই ভগ্নাংশটা দেখো দুভাবে তুমি ভাবতে পারো। দেখো একটা হচ্ছে, দেখো লোক বেড়েছে কিন্তু, ঠিক আছে? লোক বেড়েছে, তাহলে দিন কি হবে, কমে যাবে। তাহলে এখান থেকে তুমি দুটো ভগ্নাংশ পাও, একটা 15-র 21 আর একটা হচ্ছে 21-এর 15। দেখো এই ভগ্নাংশটা তোমাকে তো তৈরি করতেই হবে। তাহলে তুমি যদি 21-এর 15 দিয়ে গুণ করো, এটা তো প্রকৃত ভগ্নাংশ, এক থেকে বড়, তাহলে এই সংখ্যাটা কি বেড়ে যাবে, কিন্তু উচিত তো কমে যাওয়া। তাহলে এই ভগ্নাংশটা হবে 15-র 21। আবার তুমি যদি এইভাবে ভাবতে পারো, অথবা তুমি যদি এইদিকে আরও দিয়েছি দেখো, তাহলে আমার তো এইভাবেই ছিল, যাতে 7টা এদিকে গুণ হয়ে ওদিকে চলে গেছে, তাহলে এইভাবে হবে। দেখতে পেয়েছো, এটা যেভাবে যাবে এটা উল্টো দিকে যাবে, অর্থাৎ এইভাবে আসবে। দেখো 15-র 21 উপর থেকে আসবে, ব্যস্ত সমানুপাতে উপর থেকে দেবে, আর এই আরোটা এদিক থেকে দেবে। তাহলে তুমি এদিকেও বুঝলে কেন হবে, আর সূত্র অনুযায়ীও বসাতে পারলে। এবার তোমার তো আর অসুবিধা নেই, এবার 3 দিয়ে কাটলে এটা উত্তর তো দিনে আছে, এবার 5 দিয়ে কাটলে তাহলে 5 দিন। এবার দেখো তোমায় তো দুটো রাশি নিলাম, 2-এর বেশি রাশি হতে পারে, হতেই পারে 3, 4, 5 হতেই পারে, 3 বা 3-এর বেশি। যদি দেখো 3টে রাশি হয়, তাহলে তো এখানেও দুটো মান থাকবে। তাহলে তোমার 1, 2, 3, 4, 5, 6টা হয়ে যাচ্ছে পদ, একটা বার করতে হবে। তা তোমার বাকি 5টা পদ জানা আছে, তাহলে 3-এর বেশিও হতে পারে। তাহলে তখন আমরা তাকে বহুরাশিক বলবো এবং এই ত্রৈরাশিকের সাহায্যেই সমাধান করব। ত্রৈরাশিকের সাহায্যেই আমরা বহুরাশিককে সমাধান করব। তখন দেখো তার সূত্রটা কি হবে, সেই জ্ঞাতব্য বিষয়ের জানা মান, যেটা আমরা জানতে চাই, জ্ঞাতব্য বিষয়ের নির্ণয় মান বা অজানা মান, জ্ঞাতব্য বিষয়ের নির্ণয় মান কি হবে, জ্ঞাতব্য বিষয়ের জানা মান, জ্ঞাতব্য বিষয়ের জানা মান ইন্টু প্রথম বিষয়ের একটা মান, প্রথম বিষয়ের একটা মান বাই প্রথম বিষয়ের অপর মান, দ্বিতীয় বিষয়ের একটি মান বাই দ্বিতীয় বিষয়ের জানা মান, এই দ্বিতীয় বিষয়ের অপর মান, এই করে চলতে থাকবে। তাহলে সূত্রের সাহায্যে আমরা ত্রৈরাশিক পাচ্ছি, বহুরাশিকেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। একেবারে। আমরা এবার একটু প্রশ্নের দিকে নজর রাখি স্যার, নিশ্চয়ই, আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। হ্যাঁ। প্রথম প্রশ্নের দিকে দেখি
কি রয়েছে, কি প্রশ্ন এসছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে এবং 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো বস্ত্রচালিত তাঁত লাগবে তার ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করো। এবং আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া জেলা স্কুল থেকে, আমরা সেই শিক্ষকের কাছ থেকে প্রশ্নের উত্তরটা জেনে নিই। গণিতের ভাষায় সমস্যা কি? তো গণিতের ভাষায় সমস্যা কি, প্রথমে 3টে লাইনে আমরা লিখব। প্রথম অনুভূমিক লাইনে যে 84গুলো থাকবে সেই 84গুলোকে লিখব। দ্বিতীয় অনুভূমিক লাইনে তার প্রাথমিক মানগুলো লিখব। তৃতীয় অনুভূমিক লাইনে দ্বিতীয় সারির মানগুলো এবং যে মান বার করতে হবে তাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এক্স বলে লিখব। আমাদের প্রথম অনুভূমিক লাইনে একক সমেত লিখব। তাহলে সমস্যা থেকে পাওয়া যাচ্ছে যে 12টি হস্তচালিত তাঁত 18 দিনে 1080 মিটার কাপড়ের দৈর্ঘ্য তৈরি করছে। আমরা এরপর নির্ণয় করব যে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে হলে কতগুলো হস্তচালিত তাঁতের দরকার হবে, প্রথমে সেটা বার করব। পরে হস্তচালিত তাঁতকে যন্ত্রচালিত তাঁতে রূপান্তরিত করব। তো ত্রৈমাসিক পদ্ধতিতে সমাধান করতে গেলে সবসময় কিন্তু দুটো রাশির মধ্যে, 4টা রাশির মধ্যে 3টে রাশি, জ্ঞাতর মধ্যে 4র্থ রাশিকে জানাকে ত্রৈমাসিক পদ্ধতি বলে। তো এখানে তো 3টে রাশি, তার দুটো রাশি 4টা মানে বেশি মান হচ্ছে, তাহলে এখানে ত্রৈমাসিক কিভাবে হচ্ছে না? ত্রৈমাসিক এখানেও হচ্ছে যখন আমরা পৃথক পৃথকভাবে তুলনা করব তখন দুটো রাশির মধ্যে তুলনা করতে হয়, একটা রাশিকে ধ্রুবক রাখতে হয়। এই জন্য কাপড়ের দৈর্ঘ্যকে এই রাশিটাকে আমরা এ বলছি সুবিধার জন্য, সময়কে আমরা বি বলছি এবং হস্তচালিত তাঁতের এই রাশিটাকে আমরা সি বলছি। এই হস্তচালিত তাঁতের সঙ্গে আমরা সময় বা কাপড়ের দৈর্ঘ্য যখন তুলনা করব সেই তুলনাটাকে একটা রাশিকে আমরা ধ্রুবক রাখবো, একটাকে 84 রাখবো। এবং এই তুলনার সময় আমাদের দুটো সম্পর্ক দ্বারা থাকবে 84গুলো, একটা হচ্ছে সরল সম্পর্ক, একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক যদি থাকে রাশির মান বাড়লে তখন বাড়বে, আর ব্যস্ত সম্পর্কে রাশির মান বাড়লে কমবে। এক্ষেত্রে আমরা ওই নিয়মে যাব যে প্রথম থেকে দ্বিতীয় পদ্ধতি যদি রাশির মান বাড়ে তাহলে সরল সম্পর্কে ভগ্নাংশের মান 1-এর থেকে বেশি হবে, আর ব্যস্ত সম্পর্কে ভগ্নাংশের মান 1-এর থেকে কম হবে। তাহলে প্রথমে আমরা সমাধানের সময় আমরা কি করব না, সমাধানের সময় সম্পর্কগুলোকে প্রথমে উল্লেখ করব। সমাধানের প্রথমে আমরা উল্লেখ করছি 1 নম্বর। 1 নম্বরে কাকে উল্লেখ করছি না, হস্তচালিত তাদের সঙ্গে সময়ের সম্পর্ক আমরা উল্লেখ করছি এবং তখন কি হচ্ছে কাপড়ের দৈর্ঘ্য ধ্রুবক থাকছে। তাহলে কি হবে, যত একই দৈর্ঘ্য পরিমাণ কাপড় যত তাদের সংখ্যা বাড়বে তত সময়টা কি হবে, তাড়াতাড়ি হবে। তাহলে এখানে কি হচ্ছে, সমাধানের প্রথমে এটা কি হচ্ছে নো সিএস সি ভেরিজেস 1/b, মানে সময়ের সাথে ব্যস্তানুপাতিক বেকের হচ্ছে কি লিখবো এ ইজিক্যাল টু ধ্রুবক। এইটা তখন কিন্তু ধ্রুবক, মানে এই সম্পর্কটা আমি তখন ধ্রুবক রেখেছি। মানে কি যে কাপড়ের দৈর্ঘ্য যখন ধ্রুবক থাকছে তখন যত তাপ বাড়বে তত কিন্তু সময় কম লাগবে, আর যত তাপ কমবে তখন সময় বেশি লাগবে। এখানে কি দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে প্রথমে আমাদের সময় 18 ছিল, পরে সময় 15, আপনাকে সময় কমেছে। তার সময় কমলে কি হবে, তাহলে ব্যস্তমান সম্পর্ক, তাহলে ভগ্নাংশ কিন্তু কি হবে 1-এর থেকে এখানে বেশি হবে। তাহলে কি হবে, এখানে প্রয়োজনীয় ভগ্নাংশ হবে, প্রয়োজনীয় ভগ্নাংশ হবে, প্রয়োজনীয় ভগ্নাংশ। তাহলে প্রয়োজনীয় ভগ্নাংশ কিন্তু কি হবে 18-এর 15 হবে, কারণ 18-এর 15 হলে 1 অপেক্ষা বড় হলো। এটা সমাধানের 1 নম্বর স্টেপ গেল যে সি বেরিয়ে এটা 1/b এর জন্য। এরপরে দেখা যাক আমাদের দ্বিতীয় সম্পর্ক, মানে হস্তচালিত তাঁতের সাথে কাপড়ের দৈর্ঘ্যের সম্পর্ক। তা যত বেশি কাপড় বুনতে হবে দৈর্ঘ্যে তত বেশি তাপ লাগবে। তার মানে কি সমানুপাতিক সম্পর্ক এবং বিটা কিন্তু ধ্রুবক। তার মানে কি এখানে সি ভেরিজেস এ বেকের লিখবো কিন্তু আমি বি ইজিক্যাল টু ধ্রুবক, বি সমান ধ্রুবক। তাহলে এখানে কি দেখা যাচ্ছে না 1080 থেকে 2700 মানটা বেড়েছে, তাহলে এখানে প্রয়োজনীয় ভগ্নাংশ কি হবে 1 অপেক্ষা বেশি হবে। তাহলে প্রয়োজনীয় ভগ্নাংশ কি হবে, প্রয়োজনীয় ভগ্নাংশ, প্রয়োজনীয় ভগ্নাংশ ইজিক্যাল টু কি হবে 2700/1080 হবে। তাহলে 2700 ডিভাইডেড বাই 1080 হবে। এই 2700/1080 এখানে প্রয়োজনীয় ভগ্নাংশ হলো। এরপর সমাধানের থার্ড স্টেপে হচ্ছে গণনা। তাই এই লাস্টের 3 নম্বরে
তারপর প্রথমে ভগ্নাংশ কত আছে 18 15, তারপরে ভগ্নাংশ কি আছে 2700 ডিভাইডেড বাই 1080। এই 2700 শূন্য এখানে শূন্য কেটে গেল। এবার 9 কাটছে, 9 2 18 আর 9 12 108, এই 12 কেটে গেল। আর 270-কে 15 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, 15 1-কে 15 8 15 120 18 36 হলো। তাই 36টি আমার হস্তচালিত তাঁত লাগবে, কিন্তু বলেছে যন্ত্রচালিত তাঁত। তা কি এবার যেহেতু একটি যন্ত্রচালিত তাঁত সমান 2 পূর্ণ 1-এর 4টি হস্তচালিত তাঁত। তাহলে 2 পূর্ণ 1-এর 4 মানে 9-এর 4। তাহলে অতএব যন্ত্রচালিত তাঁত কি হবে? অতএব যন্ত্রচালিত তাঁত কি হবে? এই 36 তো পাই আমি হস্তচালিত তাঁত, এই 36-কে আমি 9-4 দিয়ে ভাগ করবো। 36 হরিত 9-4 সমান 36 গুণিত 4-9, 9-4 36 সমান 16টি। এইটি হচ্ছে আমার উত্তর, যে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হবে 16টি। তাহলে এইটি হচ্ছে আমার সবসময় এইখানে ছেলেদের মধ্যে প্রশ্ন জাগে, ওটা আবার আমি পরিষ্কার করছি যে দৈরাসিক পদ্ধতিতে দুটো রাশির মধ্যে তুলনা করে 3টে জ্ঞাত রাশির সাহায্যে চতুর্থ রাশির মান বার করা। এখানেও কিন্তু যখন আমি তুলনা করছি, দুটো রাশির মধ্যে তুলনা করছি, একটাকে আমি ধ্রুবক রাশি, যদিও আমার প্রশ্নে 3টে চলরাশি আছে। এইটি এর সমাধান হলো 16টি যন্ত্রচালিত তাঁত। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, কিন্তু একটা প্রশ্ন আমরা নিয়ে নেবো। আমরা সেই প্রশ্নের দিকে একটু নজর রাখি। প্রশ্নটা ঠিক কি দেখিনি একটু। প্রতিদিন 4 ঘন্টা কাজ করে 50 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। প্রতিদিন কত ঘন্টা কাজ করলে 60 জন লোক 16 দিনে তার দ্বিগুণ কাজ করবে? খুব ঝটফট এই প্রশ্নের উত্তরটা একটু নিয়ে নেওয়ার চেষ্টা করব। বলতে হবে। আচ্ছা, আমি একটু আমি উপরে লিখছি না, 50 জন এটা লোক সংখ্যা আছে জনে 50 জন। তারপরে সময়টা কি ঘন্টায়? 8 ঘন্টা 12 দিন। 8 ঘন্টা করে 12 দিন। তারপরে একটি কাজ এটা টিতে লিখি আমরা, একটি কাজ। তারপরে কোশ্চেন করে, তাহলে 60 জন লোক দ্বিগুণ কাজ, এর দ্বিগুণ কাজ করবে কতদিন, কত ঘন্টায়? ঠিক আছে, এবার তোমরা দেখো এখানে কি করতে হবে। এটাকে আমরা যেটা দেওয়া নেই তার সাথে বাকি সম্পর্কগুলো বার করতে হবে, ত্রৈরাশিকের মতো। আমরা লোক সংখ্যা নির্দিষ্ট করে দিলাম, লোক সংখ্যা নির্দিষ্ট। এবার তুমি দেখো সময় যত বাড়বে তোমার কাজ তো বেশি হবে। তোমার একদিনে যা কাজ হবে 2 দিনে তো বেশি কাজ হবে। আবার তুমি দেখো কাজের পরিমাণ তোমার নির্দিষ্ট, যে নির্দিষ্ট কাজ করতে হবে। তোমার যদি সময় তুমি বাড়াও তোমার কিন্তু লোক সংখ্যা কম লাগে। আমি বহুদিন ধরে কাজ করব, আমাকে কম জন হলেও হবে। তাহলে এরও দেখো। এইবার তুমি দেখো এই যে নির্ণয় সময় ভগ্নাংশ আমরা বলে দিচ্ছি কিভাবে বার করতে হয়। ঠিক আছে, জানা মান। ঠিক আছে, এবার এদিকে আরো দিয়েছি, এটা যেহেতু সরল সমানুপাতে আছে, আর এটা দেখো ব্যস্ত সমানুপাতে আছে, 50/60 হবে। ঠিক আছে, এবার তোমার তো আর অসুবিধা নেই করতে। এটা 12 60 5 10, তাহলে তোমার 160, এটা তোমার ঘন্টা হলো। তারপরে এর আরেকটা কথা ছিল অংশ। হ্যাঁ, যে প্রতিদিন যদি 16 ঘন্টা, আচ্ছা প্রতিদিন 16 ঘন্টা করে কাজ করবে, মোট তো 160 ঘন্টা। 16 দিনে কাজ শেষ করছে। ঠিক আছে, 16 দিনে কাজ করবে, তাহলে প্রতিদিন কাজ করতে হবে। এই কাজটাই তো 16 দিন করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে। তোমার দেখো 160 ঘন্টা মোট ওকে কাজ করতে হবে, 16 দিন ধরে কাজ করবে, তাহলে প্রতিদিন কত করে কাজ করতে হবে? কত ঘন্টা করে? নিশ্চয়ই 160 আর 16-কে 10 দিয়ে ভাগ করতে পারবে তুমি, তাহলে প্রতিদিন 10 ঘন্টা করে ওকে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনি বসুন, আমি একটুখানি অ্যাসাইনমেন্টের দিকে একটু নজর দিই, ঝটপট বলে দিই। পরপর গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্টগুলো দেখিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট 1, এবার অ্যাসাইনমেন্ট 2-এর দিকে নজর রাখবো। এইগুলোর ওপর, এই অঙ্কগুলোর ওপর একটু বিশেষ নজর দেবে তোমরা। অ্যাসাইনমেন্ট 3-এর দিকে নজর রাখবো আমরা। অ্যাসাইনমেন্ট 4 এবং অ্যাসাইনমেন্ট 4
এই অঙ্কগুলো একটুখানি ভালোভাবে তোমরা কষবে, ভালোভাবে তোমরা নজর দেবে এবং অ্যাসাইনমেন্ট 5 সর্বশেষ অ্যাসাইনমেন্ট, এগুলোর দিকে নজর দিলেই ত্রৈরাশিক এই যে চ্যাপ্টারটা পড়ানো হলো, স্যারেরা পড়িয়েছেন, এটা আশা করা যায় তাদের কিছুটা হলেও সুবিধে হবে। ম্যাম কিছু বলবেন খুব সংক্ষেপে? হ্যাঁ, একটাই কথা বলবো, ভগ্নাংশের বর্গমূল যারা ক্লাস 7-এ নতুন শিখলে, যেহেতু ভগ্নাংশ খুব বড় নিয়েই প্রথমে কিন্তু বাড়িতে অভ্যেস করবে না। তোমাদের যে সরকারি বইটা রয়েছে তাতে যথেষ্ট সংখ্যক অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক দিয়ে করো। যখন দেখবে সেগুলো পারছো তারপরে জটিল সমস্যার সমাধান করবে। ত্রৈরাশিকের ক্ষেত্রেও ঠিক তাই, প্রথমে ছোট সমস্যার সমাধান করো। এটা আমি বলছি যারা অঙ্ক করতে ভালোবাসো না বা যারা ভালোবাসো তাদেরকেও বলবো, প্রথমে সহজ সমস্যার সমাধান করো, যখন সেগুলো পারবে দেখবে জটিল সমস্যাগুলোও সমাধান করতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ভীষণ সময় কম, আমাকে কিছু ঘোষণা করতেই হবে। একটু জানিয়ে দিই যে জুনিয়র ক্লাসরুম তোমাদের পরের ক্লাস 5 এবং 6 আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 12 তারিখ ঠিক সকাল 10টায় চোখ রাখবে জি 24 ঘন্টায়। পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য বিষয় হলো ইংরেজি এবং পঞ্চম শ্রেণীর টপিক হলো মেমোরি ইন মার্বেল এবং ষষ্ঠ শ্রেণীর টপিক হলো দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। এবং তোমাদের জানিয়ে দিই যে তোমরা প্রশ্ন করতে পারো আজকে অর্থাৎ 11 তারিখে দুপুর 1টার মধ্যে তোমরা প্রশ্ন করবে এবং দুটো মাধ্যম, একটা হলো হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো, তোমরা ইমেল করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এবং ইমেল করতে পারো grclassroom2020@gmail.com এবং জুনিয়র ক্লাসরুম অর্থাৎ দেখতে হলে মঙ্গলবার অর্থাৎ আমাদের প্রোগ্রাম যখন চলবে 12 তারিখ, সেই সময় তোমরা ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো, সরাসরি ফোন নাম্বার তোমরা টিভি স্ক্রিনে দেখতে পাবে। এবং যে প্রশ্নের উত্তর আজকে আমরা সলভ করতে পারলাম না অর্থাৎ সময়ের অভাবে, সেই প্রশ্নের যাবতীয় উত্তর তোমরা পাবে বাংলাশিক্ষা.gov.in আর সঙ্গে রাখো জি 24 ঘন্টা।